ইরান এ যাবৎকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েলের আরাদ নামে একটা শহর একেবারে ভয়ঙ্কর ধ্বংসের মুখে পড়েছে। প্রাথমিকভাবে ইসরায়েল গোপন করার চেষ্টা করলেও আন্তর্জাতিক গণমাধ্যম বা বিভিন্নভাবে খবর আসছে সেখানে কয়েকশো মানুষ হতাহত হয়েছে। হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে আহত লোকজনকে সেবা দিতে। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির ভয়াবহ রকমের বিক্ষোভের মুখে পড়েছেন, লোকজন তার উপর চড়াও হয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, তা না হলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। জবাবে ইরান বলেছে, যদি বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। সৌদি আরব থেকে শুরু করে পুরো অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্র এবং ওয়াটার ডিস্যালিনাইজেশন প্রজেক্ট ধ্বংস করে দেওয়া হবে। ইরান আরও বলেছে, হরমুজ প্রণালী খোলাই আছে, তবে শুধু বন্ধ শত্রুদের জন্য। এপাশে ব্রিটিশ সাবমেরিন পৌঁছেছে আরব সাগরে, তারা নাকি ইরানের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। সব মিলে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কোথায় যাচ্ছে পরিস্থিতি, এটা নিয়েই আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ দর্শক আপনাদের সামনে মূল পয়েন্টগুলো তুলে ধরলাম, এখন বিস্তারিত আলোচনা করব এবং আসলে যুদ্ধ পরিস্থিতি কোথায় যাচ্ছে আশা করি এই আলোচনার ভেতর দিয়ে আপনারা একটা চিত্র পাবেন। পুরো আলোচনায় আপনারা আমার সঙ্গেই থাকুন। আর আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে, গতকাল ইরান ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর একেবারেই পাশের একটা শহর আরাদ, এই আরাদ শহরের উপর হামলা চালিয়েছে এবং আমি সর্বশেষ যে তথ্য পেলাম সেটা হচ্ছে দিমোনা পরমাণু কেন্দ্রের উপর একটা ক্ষেপণাস্ত্র মেরেছে এবং আরাদ শহরেও মাত্র একটা ক্ষেপণাস্ত্র মেরেছে, বাট ভেরি ভেরি ডেঞ্জারাস। এছাড়া গতকাল সন্ধ্যায় বা রাতে ইরান যে কয়েক দফা হামলা চালিয়েছে তাতে হামলা হয়েছে ইসরায়েলের আরাদ শহরের দিমোনা পরমাণু কেন্দ্রে, এইলাদ বন্দর, কিরিয়াত গাদ এবং বীরশেবা শহরে। এর ভিতরে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে আরাদ শহর এবং আরাদ শহরটা হচ্ছে নেগেভ মরুভূমিতেই অবস্থিত। এটা বেসিক্যালি মরুভূমির ভেতরে, কিন্তু শহরটি ইসরায়েলের ইন্ডাস্ট্রিয়াল হাব অর্থাৎ শিল্প অঞ্চল, শিল্প শহর। এটা প্রচুর পরিমাণে শিল্প আছে এবং এখানে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা বলা হচ্ছে 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করছিল। এই ওয়ারহেড একেবারে ধ্বংস করে ফেলেছে আরাদ শহরের একটা অঞ্চল। সেখানে বলা হচ্ছিল প্রথম দিকে যে মাত্র কয়েকজন মানুষ আহত হয়েছে, কিন্তু এখন ইসরায়েলি স্বীকার করছে অন্তত 11 জন নিহত আর 100-র বেশি আহত। আর দিমোনা পরমাণু কেন্দ্রে একটা শিশু মারাত্মক ক্রিটিক্যাল কন্ডিশনে আর প্রায় 100 মতো আহত। তো সবকিছু মিলে ইসরায়েলের যে স্বীকারোক্তি তাতে 200-র বেশি হতাহত হয়েছে, অর্থাৎ নিহত হয়েছেন অন্তত 11-12 জন আর আহত হয়েছে 200-র বেশি। বলা হচ্ছে যে আরাদ শহরে যে সমস্ত হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলো আহত লোকজনকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। সেখানে ব্লাড ব্যাংক চালু করা হয়েছে, হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্সে করে একের পর এক লোক নেওয়া হয়েছে হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা 24 আওয়ার্স ডিউটি করছে এবং রোগীদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে। পরিস্থিতি কতটা ভয়াবহ হলে এই অবস্থা হয় আপনারা চিন্তা করুন। তবুও আপনারা ইসরায়েলি মিডিয়ায় যাবেন, দেখবেন যে সেখানে এই 1-2 আহত হয়েছে, সামান্য কিছু এটা সেটা। আসল খবর কিন্তু দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা আমি এখনই বলবো। দিচ্ছে না এই কারণে যে এই সমস্ত খবর জনগণের মধ্যে ছড়িয়ে পড়লে মানুষ খেপে যাবে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, তার প্রশাসনের বিরুদ্ধে এবং এই সরকারের পতন ঘটিয়ে দেবে। গতকাল লোকজনের সামনে এসেছিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির। এই বেন গাভিরের উপর লোকজন খেপে গিয়েছিল এবং বিক্ষোভ করেছে তারা। এই ভদ্রলোক বলছিল, ইরানের নিন্দা করছিল, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এটা সেটা বহু কিছু বলছিল, কিন্তু লোকজন তার উপর খেপে গেছে যে আপনার এই সমস্ত কথা দরকার, কেন যুদ্ধ বন্ধ করেন, এই অন্যায় যুদ্ধ কেন করতে গেছেন ইরানের বিরুদ্ধে এবং আপনারা টিকতে পারবেন না কেন গেছেন এবং টিকতে পারবেন না। এখানে এই একটা কথা আছে, আমি ছোট্ট একটা বিশ্লেষণ দিই। দিমোনা হচ্ছে ইসরায়েলের প্রাণ কেন্দ্র, সেখানে সবচেয়ে বড় এবং প্রধান পরমাণু গবেষণা কেন্দ্র দিমোনা পরমাণু স্থাপনা। এই জায়গায় হামলা হয়েছে, সেখানে যে গবেষণাগারে হামলা করেছে সেটা একদম ধ্বংস হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জুন মাসে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইরান ইসরায়েলের ওয়াইজম্যান গবেষণা ইনস্টিটিউশনে হামলা চালিয়েছিল, আপনারা জানেন, এবং সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। সেটা ছিল ইসরায়েলের আসল গবেষণা কেন্দ্র। সেই গবেষণা কেন্দ্রের মতোই আর একটা গবেষণা কেন্দ্র এই দিমোনা পরমাণু কেন্দ্রে ছিল।
তাতেই হামলা চালিয়েছে এবং ধ্বংস হয়ে গেছে সেটা, এবং সেখানে বেশ কিছু লোকজন হতাহত হয়েছে। আর আরাদ শহর তো একদম দিমনা পরমাণু কেন্দ্রের কাছাকাছি, এবং আরাদ শহরের কাছেই ইসরায়েলের নেভাটিম এয়ারবেজ এবং হাটজেরিম এয়ারবেজ। এবং নেভাটিম এয়ারবেজ হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান ঘাঁটি, যেখানে সামরিক বিমানের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে ফাইটার জেট, তারপরে পরিবহন বিমান এবং প্রশিক্ষণ বিমান রাখা হয়। সেই জায়গা এই আরাদ শহরের খুব কাছাকাছি। আবার হাটজেরিম বিমানবন্দরেও একই রকমের ব্যবস্থা আছে, সেখানেও লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হয় সামরিক বাহিনীকে, এবং সেখানে নজরদারি বিমান টিমান অনেক কিছু আছে। মানে আরাদ শহরটা নেগেব মরুভূমিতে অবস্থিত। আরাদ শহর, দিমনা পরমাণু কেন্দ্র, হাটজেরিম বিমানবন্দর এবং নেভাটিম বিমানবন্দর এগুলো খুব কাছাকাছি, একই নেগেব মরুভূমিতে অবস্থিত। এর পাশেই কিন্তু বীরশেবা শহর। বীরশেবা শহর হচ্ছে ইসরায়েলের এইরকম কৌশলগত দিক দিয়ে প্রতিরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শহর। সেখানে প্রথম দিকে ব্যাপক হামলা চালিয়েছিল, আপনারা জানেন। গতকাল আরাদ শহরে হামলার পর ইসরায়েলের নিহত হয়ে যাওয়া বা পলাতক যেভাবে হোক না কেন, এই যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে ইসরায়েলের জন্য, ইসরায়েলের ইতিহাসে একটা ভয়াবহ সন্ধ্যা, গতকালকের সন্ধ্যাকে একটা ভয়াবহ সন্ধ্যা বলে অভিহিত করেছেন, এবং তিনি বলেছেন ইসরায়েলের জন্য আরো অনেক কঠিন সময় রয়েছে ভবিষ্যতে, বাট ইরানের বিরুদ্ধে তারা হামলা অব্যাহত রাখবে, এই অঙ্গীকার ব্যক্ত করেছেন। এখানে কৌশলগত যে বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে দিমনা পরমাণু কেন্দ্র হচ্ছে ইসরায়েলের সবচেয়ে প্রধান পরমাণু কেন্দ্র। এটা ইসরায়েলের একটা প্রাণ ভোমরা। নেভাটিম এয়ারবেজ, হাটজেরিম এয়ারবেজ এবং আরাদ শহর, বীরশেবা, এগুলো সব কাছাকাছি, নেগেব মরুভূমির খুব কাছাকাছি। এখন এই জায়গায় হামলা চালানো এবং এখানে হামলা চালিয়ে সফল হওয়া, এটা ইরানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই হামলার ভেতর দিয়ে এই বার্তা পরিষ্কার হচ্ছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যাই বলেন, এগুলো ধ্বংস হয়ে গেছে। এবং এমনকি এখন দিমনা পরমাণু বা হাটজেরিম বা নেভাটিম এয়ারবেজের নিরাপত্তা তারা আর দিতে পারবে না, এটা পরিষ্কার। দুইটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, দুটোই হিট করেছে। এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য আয়রন ডোম থেকে ক্ষেপণাস্ত্র ছড়াইছিল, তারা ঠেকাতেই পারেনি, কিছুই করতে পারেনি, ভিডিওতে দেখাই গেছে। সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসরায়েলের আকাশে ইরান আধিপত্য বিস্তার করেছে। এবং আমি আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, একটা প্রেডিকশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ইরান তো এখনো বিমান বাহিনী ব্যবহার করেনি। ইরান এখনো ক্ষেপণাস্ত্র আর ড্রোনের উপর ভরসা করছে, তাই দিয়েই এতদিন যুদ্ধ করলো। আপনারা মোটামুটিভাবে নিশ্চিত থাকতে পারেন, যখন মার্কিন ঘাঁটিগুলো একদম সব শেষ হয়ে যাবে আর হামলা চালানোর প্রয়োজন হবে না ইরানের। মধ্যপ্রাচ্য অঞ্চলে যত ঘাঁটি আছে সেগুলো তো হামলা চালিয়েছে, ধ্বংস করেছে। আরো মোটামুটি হামলা চালিয়ে যখন একদম টোটাল কলাপস হয়ে যাবে এগুলো, এখান থেকে যখন আর ইরানের যুদ্ধ বিমান বা ক্ষেপণাস্ত্র শুট ডাউন করার মতো অবস্থা থাকবে না, তখন শুরু করবে ইরান ইসরায়েলের উপর বিমান হামলা। এবং ইসরায়েল আসলে, আমি যা মনে করছি, আমার যা ধারণা, আমার যা বিশ্লেষণ, তাতে মনে হচ্ছে ইসরায়েল এবার রিয়েলি তার অস্তিত্বের সংকটে পড়বে। বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক কোনো দেশ থাকে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে। ইরান যে কৌশল অনুসরণ করছে, যে স্ট্র্যাটেজিতে ইরান যুদ্ধ এগিয়ে নিচ্ছে, তাতে আমার কাছে মনে হচ্ছে ইসরায়েল অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে। এবং আমি মনে করছি যে ইরান খুব কৌশলের সাথে বুদ্ধিদীপ্তভাবে, সঠিকভাবে তার যুদ্ধ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে, যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করছে। এবং এখানে আসলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে মুহূর্তে অবশ্যই হিমশিম খাচ্ছে, তাদের পাল্লা মোটেই ভারী নেই। এবং এই জায়গায় এসে ব্রিটেন নাকি আমেরিকার পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আরব সাগরে একটা সাবমেরিন পাঠিয়েছে, তাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে। এই ক্রুজ ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরে আঘাত আনতে পারে। দেখা যাক আসলে পরিস্থিতি কি হয়, যুদ্ধ আরো বিস্তৃত হয় কিনা। বিস্তৃত তো হবেই, এতে ব্রিটেন জড়িয়ে পড়ে কিনা সেটা একটা দেখার বিষয়। যদিও ব্রিটেন প্রথমে বলেছিল তারা এই যুদ্ধে থাকবে না এবং কড়া বক্তব্য দিয়েছে। যদি ব্রিটেন এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে যুদ্ধের মাত্রা ভিন্ন হলো এবং এটা কিন্তু যুদ্ধের আন্তর্জাতিকতা, আন্তর্জাতিক রূপ লাভ করলো। এখানে চীন এবং রাশিয়ার ভূমিকা কিন্তু তখন একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। তারা কি করতে চায় সেটা একটা দেখার বিষয়, সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। সুপ্রিয় দর্শক, আপনারা আগেই জেনেছেন, আমি আগেই বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটা আলটিমেটাম জারি করেছে, আলটিমেটাম দিয়েছেন। তিনি আমেরিকান টাইম শুক্রবার সন্ধ্যায় সরাসরি ঘোষণা করেছেন যে আমি এই মুহূর্তে যখন বলছি, ঠিক এই মুহূর্ত থেকে 48 ঘন্টার ভিতরে, ট্রাম্পের কথা বলছি, 48 ঘন্টার ভিতরে ইরানকে হরমুজ প্রণালী পরিপূর্ণভাবে খুলে দিতে হবে, তা না হলে ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেব। ইরান জবাবে বলেছে দুইটা কথা।
যে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। ইসরায়েল থেকে শুরু করে আরো কোনো দেশের বিদ্যুৎ কেন্দ্র এবং ওয়াটার ডিস্যালিনাইজেশন প্রজেক্ট আর আস্ত থাকবে না, সব ধ্বংস করে দেওয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার পড়ে যাবে। এখন আরব দেশগুলোর দায়িত্ব আমেরিকাকে ঠেকাতে পারবে কি পারবে না তারা সেই চেষ্টা করুক। আরব দেশগুলোর দায়িত্ব হচ্ছে আমেরিকাকে ঠেকানো। তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো ক্রিটিক্যাল স্টেজে যাবে, আরো ভয়াবহ হবে, বেসামরিক লোকজন ক্ষতি হবে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হবে। এবং এখানে আমেরিকার কিছুটা ক্ষয়ক্ষতি তো হচ্ছে, স্বার্থগত ক্ষতি, কিন্তু মূল ক্ষয়ক্ষতি হবে আরব দেশগুলোর। আমেরিকার কিন্তু বেসিক্যালি খুব বড় ক্ষতি হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরব দেশগুলোকে। এখন আরব দেশের দায়িত্ব আছে এখানে, তারা ইরানের বিরুদ্ধে কি ভূমিকা নেবে, আমেরিকার ব্যাপারে তাদের অবস্থান কি হবে, নতুন করে ভেবে দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান আর একটা কথা বলেছে। সেই কথাটা হচ্ছে এই যে হরমুজ প্রণালী তো খোলাই আছে, একদমই উন্মুক্ত, শুধুমাত্র বন্ধ কাদের জন্য? শুধুমাত্র বন্ধ ইরানের শত্রুদের জন্য। ইরানের শত্রু কারা? আপাতত পরিষ্কার করে বলেছে যে ইরানের শত্রু হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল, এবং তাদের স্বার্থ যারা দেখছে, তাদের স্বার্থে যারা কথা বলছে, অবস্থান নিচ্ছে এবং তাদেরকে হামলার জন্য যারা সহযোগিতা করছে তাদের জন্য বন্ধ। সেক্ষেত্রে হরমুজ প্রণালী খোলা থাকলেও কার্যত কিছু দেশের জন্য তো অবশ্যই বন্ধ, এবং সবাই চাইলেই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল বা গ্যাস রপ্তানি করতে পারবে না বা নিতে পারবে না। সেক্ষেত্রে অবশ্যই হরমুজ প্রণালী খোলার ব্যাপার আছে। কিন্তু হরমুজ প্রণালী এমনি সামরিক উপায়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে খুলতে না পেরে এখন বিদ্যুৎ স্থাপনায় হামলার হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মানে তিনি এতদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে এসেছেন সেগুলো সব ব্যর্থ হয়েছে। তিনি পারেননি, পারবেন না, পারছেন না। তিনি যে জাপান থেকে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর জন্য যে 2500 বা 6000 সেনা আনার ঘোষণা দিয়েছেন, তারাও কতটুকু পারবেন এবং সে পরিকল্পনা আদৌ বাস্তবায়ন করতে পারবেন কিনা তিনি, বা ইরানের ভূখণ্ডে স্থলভাগে এই মেরিন কোরের সেনাদেরকে, কমান্ডো সেনাদেরকে পাঠাবেন কিনা, সেটাও আমার মনে হচ্ছে একটা সন্দেহ তৈরি হয়েছে, সংশয় জেগেছে। তিনি পাঠাবেন কিনা আমার মনে হয় এ নিয়ে একটি বিভ্রান্তির ভিতরে তিনি নতুন করে ভাবছেন যে পাঠাবো কিনা। কারণ ইরান বলেছে আমরা মার্কিন স্থল সেনাদের জন্য অপেক্ষায় আছি, তাদেরকে পাঠাও, আমরা কফিনগুলো ভরে দিই। ইরানের ঘোষণা হচ্ছে এই। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান ভীষণভাবে প্রস্তুত, এবং ইরানের চেনা ভূমি তো ইরানের নিজের ভূখণ্ড, অতএব ইরানই এখানে বেটার কিছু করবে, এটা স্বাভাবিক। ফলে মার্কিন সেনাবাহিনী যদি সেখানে বিপর্যয়ের মুখে পড়ে তাহলে আমেরিকার উপরে আরেকটা মান সম্মান ব্যাপার, আমেরিকার মুখে আরেকবার চুনকালি পড়ে। কারণ এরই মধ্যে আমেরিকা ইরানের অনেক ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু সেনাবাহিনীকে দমন করতে পারেনি বা ইরানের উপরে প্রভাব বিস্তার করতে পারেনি। এখন স্থল সেনা বা মেরিন কমান্ডো, যেটা এলিট ফোর্স বলা হয়, তাদেরকে পাঠিয়ে যদি আমেরিকা বিপর্যয়ের মুখে পড়ে তাহলে আমেরিকার জন্য সেটা লজ্জার ব্যাপার হবে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে এটাও ভাবছেন যে মার্কিন সেনাদেরকে স্থল অভিযানে পাঠিয়ে যদি বিপদে পড়ি তাহলে কোন সংকট বাড়ে। এবং বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান যুদ্ধের উপরে কন্ট্রোল হারিয়েছেন, এই কথা বলেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মার্ফি। তিনি এই যুদ্ধ বন্ধ করার জন্য বলেছেন। তিনি বলেছেন এই যুদ্ধের উপর ডোনাল্ড ট্রাম্পের কোনো কন্ট্রোল নেই। তার মানে ডোনাল্ড ট্রাম্প খুব খাদে, এবং সামনে যে মিড টার্ম ইলেকশন জুনে, এই ইলেকশনের আগে যদি স্থলবাহিনী পাঠায় আর সেখানে লাশের পর লাশ, কফিনের পর কফিন আসে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবি হবে, এমনকি ইমপিচড হতে পারে। এই সমস্ত কারণে এখন ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিচ্ছেন। তিনি শুধু ভয় ভীতি দেখাচ্ছেন। আমি আসলে বলি, বারবার বলছি, এখনো বলি, ইরানকে আমেরিকা ইসরায়েল আর দমন করতে পারবে না, ইরানের উপর তারা আর বিজয় লাভ করতে পারবে না, জিততে পারবে না। একমাত্র অবলম্বন হচ্ছে তারা পরমাণু বোমা হামলা চালানো, এছাড়া আর কোনো পথ নেই তাদের সামনে। কিন্তু পরমাণু বোমা হামলা চালাতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এখন যথেষ্ট সচেতন, যথেষ্ট সতর্ক। ফলে এটা আসলে মনে হয় খুব একটা ভালো রেজাল্ট এনে দেবে না, এবং সেই দিকে ডোনাল্ড ট্রাম্প যাবেন কিনা আমার সন্দেহ আছে। যদিও তাকে নিয়ে ভালো কিছু আশা করা যায় না, যে কোনো কিছুই তিনি করে বসতে পারেন, কারণ তিনি খুব আনপ্রেডিক্টেবল পারসন, এবং নেতানিয়াহু একই রকমের যে কোনো কিছুই করতে পারেন। কিন্তু যদি করে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তখন পরমাণু যুদ্ধ শুরু হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এই বিশ্বটা ধ্বংসের মুখে পড়বে। এই দিকে যাবে কিনা সেটা অবশ্যই মার্কিন কর্মকর্তাদেরকে, মার্কিন রাজনীতিবিদদেরকে ভাবতে হবে। ডোনাল্ড ট্রাম্প কেন এই বিপদে পড়লেন? ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে তিনি অল্প কয়েকদিনের ভেতরে এই যুদ্ধ শেষ করে দেবেন এবং একক ক্রেডিট নেবেন যে আমি একাই ইরানকে দমন করে দিলাম, ভেনিজুয়েলার মতো একটা সরকার পরিবর্তন করে দিলাম, কাউকে ধরে আনলাম, বিচার করলাম, এবং সেই দেশে একটা পুতিন সরকার বসিয়ে একেবারে দীর্ঘদিনের
একটা অচল অবস্থার অবসান ঘটিয়ে 47 বছর যেখানে ইরানের মাটিতে আমেরিকার কোনো অস্তিত্ব ছিল না, সেই ইরান এখন আমেরিকার কন্ট্রোলে, এইরকম একটা ভাব তিনি নিতে চেয়েছিলেন, ক্রেডিট নিতে চেয়েছিলেন। কিন্তু ব্যাড লাক, ডোনাল্ড ট্রাম্প সেই ক্রেডিট নিতে পারছে না। ইরানে ভীষণ প্রতিরোধের মুখে, এবং তার মিত্রদেরকে যে বলে কয়ে এই যুদ্ধ শুরু করবেন সেটাও করেনি। একা একা ক্রেডিট নিতে চেয়েছিলেন, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আসলে বিশ্ববাসীকে তিনি তাক লাগিয়ে দিতে পারেননি। যার কারণে তার মিত্র দেশগুলো এখন আর তার সাথে নেই, নেটোভুক্ত দেশগুলো নেই, ইউরোপের দেশ নেই, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া কেউ নেই। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসলেই খুব বিপদের মধ্যে পড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করব। তবে যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন সেই হুমকি বাস্তবায়ন করতে পারবেন? ইরানের সমস্ত বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করে দেবেন? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।